নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আজকের এই পদার্থবিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের বল অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কপিকল। কপিকল কি, কিভাবে কাজ করে এটা আমরা বুঝলেও অনেকের ক্ষেত্রেই এই কপিকলের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে অনেকের সমস্যা হয়। আজকে আমরা কপিকল সংক্রান্ত কিছু ট্রিক্স এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। কপিকলের 5 ধরনের টাইপ এর প্রশ্ন তোমাদের নবম দশম শ্রেণীতে আসলে এসে থাকে। আমরা যদি প্রথম টাইপ বিবেচনা করি, টাইপ 1, এটা এমন ধরনের একটা বস্তু, আবার এখানে m2 ভরের একটি বস্তু ঝুলানো আছে। মনে করি আমরা এখানে m1 গ্রেটার দেন m2 ধরে নিলাম। m1 বস্তুটির ভর m2 বস্তুটির ভরের চেয়ে বেশি। এখানে সুতার টান t, এখানেও সুতার টান t। ধরলাম এই তক্তাটি ঘর্ষণবিহীন। যদি এটি ঘর্ষণবিহীন হয় তাহলে এখানে ঘর্ষণ গুণাঙ্ক বলে কিছু থাকবে না, অর্থাৎ এমন বস্তুটির ভর m2 বস্তুটির ভরের চেয়ে বেশি হয়, এমন বস্তুটি নিচের দিকে নামতে থাকবে এবং m2 বস্তুটি উপরের দিকে উঠতে থাকবে। এমন বস্তু নিচের দিকে ত্বরণে নামতে থাকলে এই যে দড়িটা আছে এই দড়িটাও ত্বরণের সামনের দিকে অগ্রসর হবে এবং m2 বলের বস্তুটি উপরের দিকে ত্বরণে উঠতে থাকবে। এখানে যেহেতু মাঝখানে কোনো বস্তু নেই এবং এখানে ঘর্ষণ গুণাঙ্ক বলে কিছু নেই, তাহলে এই পুরো দড়িটার টানের মান সমান এবং এখানে যে টানে এটাকে উপরের দিকে ধরে রাখছে এই বস্তুটাকেও সেই টানে উপরের দিকে ধরে রাখছে এবং এই বস্তুটা এমন ভরের বস্তুটি নিচের দিকে নামতে থাকবে, এমন ভরের বস্তুটি উপরের দিকে একই ত্বরণে উঠতে থাকবে। এমন ভরের বস্তুটির ওজন m1g এটা নিচের দিকে ক্রিয়া করবে, আর এখানে m2g নিচের দিকে ক্রিয়া করবে। তবে m1g ভর ওজন বিশিষ্ট এমন ভরের বস্তুটি যেহেতু নিচের দিকে নেমে আসবে, তাহলে আমরা বলতে পারি এমন ভরের বস্তুটির ওজন এই সুতার টান টি এর অপেক্ষা বেশি। তাহলে এমন ভরের ক্ষেত্রে আমরা লিখতে পারি m1 ভরের ক্ষেত্রে m1 ভরের ক্ষেত্রে অবশ্যই টি অপেক্ষা m1g বড় হবে। তাহলে আমরা বলতে পারি m1g মাইনাস টি ইকুয়াল টু a। এটাকে আমরা 1 নং বিবেচনা করলাম। m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের বস্তুর ক্ষেত্রে m2 ভরের যে বস্তুটি আছে, যেহেতু m2g ওজনের চেয়ে সুতার টানটি বেশি হবে বিধায় সুতার টানের যে মান তাকে উপেক্ষা করে ওজনের মানটা নিচের দিকে ক্রিয়া করবে না, বরং সুতার টানের মান বেশি হয় এটাকে নিষ্ক্রিয় করে এটাকে মাইনাস করে সে উপরের দিকে ত্বরণে যেতে থাকবে। অর্থাৎ m2 ভরের বস্তুর ক্ষেত্রে t এর মান গ্রেটার দেন m2g, অর্থাৎ আমরা বলতে পারি t মাইনাস m2g ইকুয়াল টু m2a। 2 নং। এই সকল অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম চাইতে পারে হচ্ছে সুতার টান অথবা বস্তুটি কত ত্বরণে নিচে নামবে অথবা এই বস্তুটি কত ত্বরণে উপরের দিকে উঠতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, m1g minus t equal to এখানে a হবে না, এখানে হবে হচ্ছে m1a m1a m2
টি কাটা গেলে এখানে থাকে m1g মাইনাস m2g ইকুয়াল টু m1a প্লাস m2a, অর্থাৎ a কমন নিলে এখানে থেকে যায় m1 প্লাস m2, আর এই পাশে g কমন নেওয়া যায়, থাকে m1 মাইনাস m2। সুতরাং a ইকুয়াল টু m1 মাইনাস m2 g ডিভাইডেড m1 প্লাস m2। এখান থেকে আমরা m1 m2 এর মান বসিয়ে এবং g এর মান 9.8 বসিয়ে, অবশ্যই গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে m1 এবং m2 ভ্যালু দেওয়া থাকবে। তাহলে এই বস্তুটা কত ত্বরণের নিচে নামবে, অথবা এই বস্তুটি কম ভরের বস্তুটি কত ত্বরণের উপরের দিকে উঠবে, সেই ত্বরণের মানটি এই সূত্র থেকে আমরা বের করতে পারবো। ত্বরণের মান বের করে আমরা যদি যে কোনো সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের সুতার যে টান সেই মানটি বের হয়ে আসবে। এটি অবশ্যই ঘর্ষণবিহীন মেজের ক্ষেত্রে, এবং আমরা এখানে ধরে নিয়েছিলাম m1 ভরের বস্তুটির ভর m2 ভরের বস্তুটির ভরের চেয়ে বেশি। তো আশা করি এই কপি কলের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যেখানে ঘর্ষণবিহীন মেজে থাকবে, সেখানে এই পর্যন্ত সূত্রটা আমরা আগে নির্ণয় করে তারপর অঙ্কে মান বসাবো, মুখস্থ করবো না। যে আমরা জানি a সমান m1 মাইনাস m2g বাই m1 প্লাস m2, এটা করলে যখন এখানে এর প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে, তখন সূত্রেরও প্যাটার্ন চেঞ্জ হতে থাকবে, এর মান অন্যরকম চেহারা তৈরি করবে, তখন কিন্তু আমাদের মুখস্থ বিদ্যায় এটা কাজে আসবে না। একটু বুঝে পড়লে তখন সূত্র অঙ্কের প্যাটার্ন অনুযায়ী কোনটা করবে আমরা এভাবে নির্ণয় করে অঙ্ক করতে পারবো। ধন্যবাদ।